প্রবাসে থাকি বলে কলকাতার স্ট্রিট ফুড খাবো না এমন কি হয়। আজকে বানিয়ে ফেললাম কলকাতার ফেমাস স্ট্রিট ফুড এগ রোল, অবশ্যই লাচ্ছা পরোটায়। নমস্কার বন্ধুরা, পিয়াজ মিরাজ টাচে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন? আমি তো বেশ ভালোই আছি, শুধু গলাটা একটু ধরে গেছে। শীত তো ফুরিয়ে যাচ্ছে, এরকম সিজন চেঞ্জের সময় আমার সমস্যাটা হয়েই থাকে। তাও ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও রেডি করি। তো চলুন দেখে নিই কীভাবে এগরোল বানিয়েছি। আটা ও ময়দার পরিমাণ কিন্তু অর্ধেক অর্ধেক নিয়েছি। আপনারা চাইলে শুধু ময়দা করতেই পারেন, তাও আমি চেষ্টা করেছি সামান্য খাদ্যগুণ যোগ করে দেওয়ার জন্য। আসলে স্ট্রিট ফুড মানেই আনহেলদি বা অস্বাস্থ্যকর, তাও চেষ্টা করি তাকে যতটুকু স্বাস্থ্যকর করা যায়। আপনারা দেখতেই পেলেন আমি পরিমাণ মতো নুন দিয়েছি আর সামান্য একটু তেল। খুব ভালো করে আটা ও ময়দার সাথে তেল এবং নুন মেখে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নেব। ডোটা কিন্তু খুব শক্ত হবে তাও নয়, আবার খুব নরম হবে তাও না। যেহেতু আমি বেশ কিছুক্ষণ রেস্টিংয়ের জন্য রাখবো, তাই সামান্য একটু শক্ত রাখবো। কেন জানেন? আটা ও ময়দা আমরা বাঙালিরা নুন দিয়ে মাখি, আর সেই নুনটা যখন জলের সাথে যুক্ত হয় তখন রেস্টিংয়ের সময় সামান্য জল ত্যাগ করে, ফলে ডোটা একটু নরম এমনিতেই হয়ে যায়। এবার এগরোলে আমি যেহেতু শসা আর পেঁয়াজ দেব, সেইগুলো কেটে রেডি করে নিচ্ছি। আপনারা বাড়িতে এগরোল বানান, তাই না? আসলে আমরা বাঙালিরা এই খাবারগুলো খেতে ভীষণ ভালোবাসি। সে প্রবাসেই থাকি, দেশে থাকি, গ্রামে থাকি, শহরে থাকি, এগরোল, মোগলাই এগুলো আমাদের না হলে যেন চলে না। ছোটোবেলায় মেলায় গেলে খুব খেতাম, কিন্তু এখন আর সেই সব দিনগুলো তো নেই। প্রবাসে মানে পুনেতে সেরকম কোনো মেলা বসে না যেখানে এগরোল পাওয়া যায়। শুধু সেই মেলা কেন, এমনি সাধারণ কোনো মেলাও আমি দেখি না। দেখুন আমি সরু সরু করে পেঁয়াজ কেটেছি, শসাগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। দোকানের মতো তো হয় না বাড়ির স্বাদ। বাড়িতে অনেক ভালো তেল ব্যবহার করি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাতে কি আর দোকানের মতো স্বাদ হয়? তাও চেষ্টা করি যতটা মানে বাজারের মতো করে তৈরি করা যায়। পরিমাণ মতো লঙ্কা কেটেছি, আপনারা যতটা ঝাল খান সেই অনুপাতে লঙ্কা কাটবেন, অবশ্যই আমার মতো কম না বা বেশিও না। এটা যেটা নিলাম এটা গুঁড়ো দুধ, পাউডার মিল্ক। রেস্টিংয়ের পরে দেখুন বেশ নরম হয়ে গেছে, যেটা আগেই বলছিলাম, তাই আবার একটুখানি তেল নিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই বিষয়টা সবাই জানেন, তাই না? নতুন করে বলার কিছু নেই। আমি যেহেতু 4টে এগরোল বানাবো, তাই 4টে সমান ভাগে ভাগ করে নিলাম। সুন্দর করে গোল করে নিচ্ছি, যাতে আমার বেলে নিতে কোনো সমস্যা হবে না। লাচ্ছা পরোটার রেসিপি তো আপনারা সবাই জানেন, তাও আমি যখন বানাচ্ছি আপনারা আরেকবার ভালো করে দেখে নিন। আপনারা কিভাবে লাচ্ছা পরোটা বানান সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আমাকে, তাহলে আমারও সুবিধে হবে যদি ভুল ত্রুটি কিছু হয় নতুন করে শিখে নিতে। একবার রুটিটা ভালো করে বেলে নিয়ে তাতে আমি তেল ব্রাশ করেছি, আর এই জায়গাতে বাটার ব্রাশ করা যায়। তারপরে গুঁড়ো দুধটা ছড়িয়ে দিলাম। এবার দেখুন ভালো করে পাট করে নিচ্ছি। এই ভাঁজটা দেখে মনে পড়ছে কি বলুন তো, সেই ছোটোবেলায় আমরা সাপ বানাতাম না কাগজ দিয়ে, ঠিক সেই রকম ধরনের ভাঁজটা। তবে অনেকেই দুদিকে সামান্য অংশ বাদ দিয়ে ছুরি দিয়ে লম্বা লম্বা স্ট্রিপ করে মাঝখানটা কেটে নিয়ে ঠিক এইভাবে ভাঁজ করে আবার গুটিয়ে নেন। দুটো পদ্ধতিতেই করা যায়, আপনাদের কাছে যেটা সহজ মনে হবে আপনারা সেটাই করবেন। এইভাবে গোল গোল করে রাখার পর খানিকটা সময় রেখে দিলে লাচ্ছা পরোটাটা আরও ভালো হয়, কিন্তু আমার যেহেতু একেবারেই সময় ছিল না, আমি সাথে সাথেই ভাজতে শুরু করে দিয়েছি, আবারও একবার বেলে নিয়ে। তাওয়াতে ভাজছি, তাওয়াতেই তো ভাজি। অনেকেই বড় ফ্রাইং প্যানে ভেজে থাকেন, তবে আমার কাছে তাওয়াতেই সহজ মনে হয় বিষয়টা, তাই আমি তাওয়াতে ভেজে নিচ্ছি।
এখানে কিন্তু আমি দেখুন দোকানের মতো একেবারেই তেল ঢেলে দিচ্ছি না, অল্প অল্প করে ব্রাশ করছি। আসলে তেলটা যত কম খাওয়া যায় ততই ভালো। দু পিঠ অল্প অল্প করে ব্রাশ করে সুন্দর করে পরোটাটা আগে একটু ভেজে নিয়ে তারপর ডিম ফাটিয়ে দিয়ে দেব। মোটামুটি ভাজা হয়েছে। ডিমটা আমি পরোটার উপরেই ফাটিয়ে নিচ্ছি আর তাতে সামান্য নুন দিয়ে দিচ্ছি। আগে দেখতাম আমার মা বা মাসি পরোটাগুলো কী করতেন, ভেজে তুলে নিতেন, তারপর একটা একটা ডিম দিয়ে তাতে পরোটাগুলো চাপিয়ে দিতেন। আমি চেষ্টা করি দোকানে মানে এগরোল যিনি বানান তার মতো করে করতে, তবে তার মতো তো আর হয় না। এই দেখুন না, আমারও কেমন এদিক ওদিক হয়ে যাচ্ছে। চেষ্টা করে যাই যতটুকু পারি, যতটুকু আবার পারি না। আবার একটু তেল দিয়ে দিলাম যাতে ডিমের ওই পিঠটা ভালো করে ভাজা হয়ে যায়। এইভাবে চেপে চেপে ভাজলে কী হয়, ডিমটা ভাজা হয়ে খুব সুন্দরভাবে ফুলে ওঠে আর বেশ মোটা দেখায়। যদিও ঠান্ডা হওয়ার পর ডিমটা আবার চুপসে যায়। একে একে আমি 4টি পরোটাই ভেজে নিলাম। কেমন হচ্ছে বলুন তো? 2টো করে ডিম দিলে ভালো হতো কি? একটা করে দিয়ে মনে হয় ভুল করে ফেললাম। আচ্ছা হোক, পরের বার যখন আবার বানাবো তখন 2টো ডিমের করব। ডিমটা কেমন যেন কম কম মনে হচ্ছে। আসলে পরোটাগুলো তো অনেক বড় বড় হয়েছে, তাই ছোট ছোট হলে মনে হতো না। এই যে দেখুন, আমি শসা, পেঁয়াজ সবই দিয়ে দিচ্ছি। যে যেমন যতটা খেতে ভালোবাসে সেরকমই দিচ্ছি। যে লঙ্কা খায় না তাকে দেব না, যে লঙ্কা খায় তাকে দেব। আবার যার পেঁয়াজ অপছন্দ তাকে কম। বাড়িতে বানালে এটা একটা বিরাট সুবিধে হয়, পছন্দ মতো টপিংসগুলো আমরা দিতে পারি। এখন একটু মরিচ গুঁড়ো দিচ্ছি, কালো মরিচের গুঁড়ো। হয়ে গেল, এবার আমি লেবুর রস দিচ্ছি। লেবুর রসটা আমি খুবই অল্প পরিমাণ দিয়েছি, কারণ আমরা খুব বেশি টক খেতে পারি না। সসটাও দেখুন সবে দিলাম না, কারণ যিনি সস খান না তার জন্য সস ব্যতীত এগরোল হবে। হয়ে গেল আমার 4টে এগরোল। ব্রিটিশদের শিখিয়ে যাওয়া র্যাপ থেকেই কিন্তু কলকাতার এই বিখ্যাত স্ট্রিট ফুড এগরোল তৈরি হয়েছিল। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার আসবো আরেক দিন অন্য কোনো রেসিপি নিয়ে, আপনাদের পরিচিত বা অপরিচিত। আজ তাহলে এই পর্যন্তই থাক। আপনারা নতুন দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না কিন্তু। আর রেসিপিগুলো বাড়িতে ট্রাই করতেও ভুলবেন না। আজ তাহলে আসি, টাটা।